গ্রামের সাধারণ মানুষ মাঝে মধ্যে শক্তিশালী অর্থবান প্রতিপক্ষের শিকার হয়ে যান, কিন্তু রক্ত মাংসের মানুষকে পরাস্ত করা যায়, তবে অশরীরীকে পরাস্ত করা কি সম্ভব? তারানাথ তান্ত্রিক কি পারবেন গ্রামবাসীদের রক্ষা করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রক্তপিশাচ। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে পিনাকি ও পার্থ, তারানাথের চরিত্রে RNM অভিষেক, অন্যান্য চরিত্রে রৌনক, রাজ, অর্পিতা, অভিষেক ও অভিযান। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রক্তপিশাচ। বেলডাঙ্গা গ্রামের একপাশে বড় একটা গাছ ছিল। সেই গাছের তলায় রাতের অন্ধকারে একজন লোক এসে দাঁড়িয়েছিল। প্রবল ঝড় বৃষ্টির মধ্যে তাকে বাধ্য হয়েই কিন্তু ওই গাছের তলায় দাঁড়াতে হয়েছিল। তার নাম নন্দলাল। নন্দলাল পথের একপাশে বড় গাছের তলায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বারবার প্রার্থনা করছিল, ও ভগবান, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে পারি যেন। এই ঝড় বৃষ্টির মধ্যে মেয়েটা ঘরে আমার পথ চেয়ে একলা বসে আছে। নন্দলাল আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে, কিন্তু প্রার্থনা বোধহয় তার কেউ শুনতে পায়নি। ঠিক তখনই বিদ্যুতের আলোয় ঝলসে উঠল চারপাশ। আর সেই বিদ্যুতের আলোতে নন্দলাল দেখতে পেল গ্রামের পথ ধরে বৃষ্টিতে ভিজতে ভিজতে কে যেন হাঁটতে হাঁটতে গাছের তলার দিকেই আসছে। একটা প্রবল কৌতূহল নন্দলালের গায়ে চেপে বসল। বিদ্যুতের আলোতে একবার মাত্র দেখা গেলেও মনে হয়েছিল যে হাঁটতে হাঁটতে আসছে সে কোনো পুরুষ মানুষ নয়, একটা মেয়ে মানুষ। কিন্তু এত রাতে এমন অবস্থায় একটা মেয়ে মানুষ পথের বাইরে, কথাটা যেন নন্দলাল বিশ্বাসই করতে পারে না। একবার গলা তুলে বলে, কে ওখানে? নন্দলালের কথায় কেউ উত্তর দেয় না। আবার আগের মতোই চারপাশটা অন্ধকার করে বৃষ্টি ঝমঝমিয়ে পড়তে থাকে। গাছের পাতা ভিজে জলের ধারা এবার এসে পড়ে নন্দলালের মাথার উপরে। কোনো রকমে সে এক পাশে সরে দাঁড়ায়, কিন্তু আজ এই রাতে আকাশটা যেন তাকেই লক্ষ্য করে বৃষ্টির জল নিক্ষেপ করে চলেছে। পাতা ভেদ করে এবার বৃষ্টির জল যেন সরাসরি তার গায়ে এসে পড়ল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না সেখানে। কোনো রকমে সরতে সরতে গাছের অন্য পাশে গিয়ে দাঁড়ালো। গাছটা গ্রামের একদম বাইরের দিকে পড়ে। খানিকটা এগিয়ে গেলেই গ্রাম শুরু হবে। এই গাছের কাছ থেকে রাস্তাটা বাঁক নিয়েছে অন্যদিকে। সে পথে এগিয়ে গেলে জব্বলপুর, আর সামনের দিকে এগিয়ে গেলে নন্দলালের নিজের গ্রাম বেলডাঙ্গা। নন্দলাল গাছের অন্য পাশে গিয়ে পড়তে তার মনে হলো খানিকটা যেন বেশি অন্ধকার। আসলে সামনের দিকে রয়েছে ফাঁকা জমি, এদিকে তেমন কোনো ব্যাপার নেই। রাস্তাটা বাঁক নিয়ে চলে গেছে অন্য পাশে, আর সামনে রয়েছে বেশ খানিকটা ফাঁকা জমির পাশে মস্ত জঙ্গল। দিনের বেলা সেই জঙ্গলে গরু ছাগল ঘুরে বেড়ায়। রাতের বেলা গ্রামের লোক খুব একটা এদিকে আসে না। তবে হ্যাঁ, এদিকের কোনো অপবাদ নেই। এই সময় দূরের গ্রামেগঞ্জে ডাকাতের উপদ্রবের কথা শোনা গেলেও এই বেলডাঙ্গায় কিন্তু সেসবের কোনো ব্যাপার ছিল না। নন্দলাল এইসব ভেবে চলেছিল। এমন সময় তার মনে হলো গাছের উল্টো দিকে ঠিক একটু আগে সে যেখানে দাঁড়িয়েছিল কিছু যেন সেখানে এসে হুড়মুড় করে ঢুকলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে আসা সেই ছায়ামূর্তির কথা, যাকে বিদ্যুতের আলোতে একেবারের জন্য তার মনে হয়েছিল একটি মেয়ে। তাহলে কি সেই মেয়েটাই বৃষ্টির সময় জলের হাত থেকে বাঁচতে গাছতলায় এসে আশ্রয় নিয়েছে? ঠিক তখনই উল্টো দিক থেকে একটা চাপা মেয়েলি গলায় যেন সে শুনতে পেল, উফ,
কি বৃষ্টি! নন্দলাল একদম নিশ্চিত যে কথাটা কোনো মেয়েই বলেছে, আর যে বলেছে সে ঠিক তার উল্টো পিঠে দাঁড়িয়ে রয়েছে। দুজনের মাঝখানে এই কালো অন্ধকার ছাড়াও রয়েছে বহু যুগের পুরনো একটা মস্ত বড় গাছ। একটা অদ্ভুত গন্ধ এইমাত্র নন্দলালের নাকে এসে লাগতে শুরু করেছিল। মেয়েটাকে প্রথমবার দেখে তার মনের ভাব যেমন হয়েছিল, এখন কিন্তু তেমন হলো না। আর নন্দলাল মেয়েটাকে আর একবার দেখতে চাইল। এক পা করে গাছের অন্য পাশে এগিয়ে যাওয়ার জন্য খানিকটা এগিয়েছে, ঠিক তখনই যেন কোথা থেকে একটা চাপা মেয়েলি গলায় হাসির শব্দ সে শুনতে পেল। নন্দলাল থমকে দাঁড়ালো। এসব কি করছে সে? তার মেয়ে বাড়িতে তার পথ চেয়ে বসে আছে, একা মেয়ে, রাত হয়েছে, ঝড় বৃষ্টিতে ভয় পাবে, আর সে এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছে। না 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 না, এভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। বৃষ্টি হোক আর যাই হোক, তাকে এখনই বাড়িতে ঢুকতেই হবে। না জানি মেয়েটা ভয়ে কি করছে। এসব ভাবতে ভাবতেই নন্দলাল এবার বুঝতে পারল উল্টো দিকে দাঁড়িয়ে থাকা মেয়েটা একদম ঠিক তার পিছনের দিকে এসে দাঁড়িয়েছে। অন্ধকারের মধ্যে পিছনে ঘুরে অবয়বটা দেখতে পেল নন্দলাল, আর তারপরে একটু ইতস্তত করেই প্রশ্ন করল, কে 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 তুমি? হ্যাঁ, আর এত রাতে এভাবে পথে বেরিয়েছো কেন? আমাকে এমন রাতে পথে বেরোতে হয়, কিন্তু তুমি কে? আজ এই রাতে তুমি এই গাছের তলায় আশ্রয় নিয়েছো কেন? তুমি জানো না এখানে আমার আশ্রয়? মেয়েটার কথাগুলো কেমন যেন অদ্ভুত, আর কিছুই নন্দলাল বুঝতেও পারল না। এইখানে মেয়েটার আশ্রয় মানেটা কি? মেয়েটা কি এখানেই থাকে? কিন্তু একটু আগে যখন সে এখানে এসেছে ওকে তো দেখেনি। তাছাড়া আশেপাশে তো কোনো ঘর বাড়ি নেই। বেশ খানিকটা ভেতরে এগিয়ে গেলে অবশ্য ঘর বাড়ি শুরু হয়েছে। তুমি এইখানে থাকো মানেটা কি? এখানে তো কোনো মানুষ থাকে না, আর গ্রামের বাড়িঘর তো আরো খানিকটা আগে। তোমায় কে বললো আমি গ্রামে থাকি? এই কথাটা বলতে বলতেই মেয়েটা একদম নন্দলালের পেছনে সরে পড়ে, আর তারপরেই সেই মেয়েলি গলায় হাসির শব্দের সাথে সাথে একটা ঠান্ডা পাতা যেন নন্দলালের ঘাড়ের উপর এসে পড়ে। এমন একটা পরিস্থিতিতে অত ঠান্ডা বাতাস ঘাড়ে এসে লাগতেই নন্দলালের গোটা শরীর কেমন যেন থরথর করে কেঁপে ওঠে। বাইরের প্রবল ঝড় বৃষ্টির ঠান্ডা বোধ হয় তাকে এত কাবু করতে পারেনি। আবার চমকে ওঠেছে, বলে, একি তোমার নিঃশ্বাস এত ঠান্ডা কেন? একবার আমার দিকে তাকাও, তাহলেই বুঝতে পারবে। মেয়েটার গলায় একটা হাসির রেশ ছিল, তবে আর কিছু অস্বাভাবিকতা ছিল না। সেই কারণেই নন্দলালও কোনো কিছুই না ভেবে পিছনের দিকে ঘুরে তাকালো। তারপরেই তার গোটা শরীর দিয়ে যেন বরফ খেলে গেল। আকাশের বিদ্যুৎটাও যেন তার সাথে চরম শত্রুতা করল। ঠিক সেই মুহূর্তেই ঝলসে ওঠা বিদ্যুতের আলো, ঝলসানো আলোতে নন্দলাল দেখতে পেল তার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার মুখের অবস্থা ভয়ঙ্কর। তার দুটো চোখে মনি নেই, সাদা ধপধপ করছে। মুখের এক পাশ থেকে রক্ত বেরিয়ে এসে যেন জমে গিয়েছে। মুখটা বিভৎসভাবে থেতলে গেছে। মাথার এক পাশের অংশটা অর্ধেক যেন নেই। এমন এক ভয়ঙ্কর মূর্তি দেখে নন্দলাল গাছের তলা থেকে ছিটকে আসে, আর তারপরে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে দৌড়াতে শুরু করে বাড়ির দিকে। মুখে তার নিজের মেয়ের নাম ধরেই চিৎকার করতে থাকে, পদ্ম, পদ্ম, তুই কোথায় গেলি মা? পদ্ম, পদ্ম। ঠিক তখনই পিছনের দিক থেকে যেন একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি নন্দলালকে লক্ষ্য করে এগিয়ে আসতে থাকে তারই দিকে। নন্দলাল গ্রামের শেষ বাড়িটার কাছ পর্যন্ত পৌঁছতে পেরেছিল। তারপরেই তার ঠিক গায়ের উপর কে যেন হুমড়ি খেয়ে পড়ল। নন্দলাল চিৎকার করেছিল,
কিন্তু প্রবল ঝড় বৃষ্টির শব্দ যেন তার মৃত্যুকে ঢেকে দিয়েছিল। পরদিন সকালে জলকাদায় থকথকে হয়ে যাওয়া গ্রামের শেষের দিকের পথের মধ্যে নন্দলাল পড়েছিল কাদায় মুখ গোঝা অবস্থায়। যতক্ষণ না গ্রামের লোকেরা সাহস অর্জন করে তার শরীরটা টেনে তুলছিল, ততক্ষণ পর্যন্ত তার ঘাড়ের কাছে শুকিয়ে আসা রক্তটা বোঝা যাচ্ছিল না। তবে গ্রামের কবিরাজ নন্দলালের শরীর দেখে একটা অদ্ভুত কথা বলেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, গোটা শরীরে এক ফোঁটা রক্ত নেই। যেটুকু রক্ত ছিল ঘাড়ের কাছ থেকে বেয়ে এসে কাঁধ আর পিঠের কাছে জমে কালচে হয়ে গেছে। ঘাড়ের কাছেও দেখছি একটা গভীর ফুটো, কিন্তু এমনটা হলো কি করে? কোনো হিংস্র জন্তু যদি হয় তাহলে তো কোথাও না কোথাও একটা আঘাতের চিহ্ন থাকবে। কবিরাজ কিছুই বুঝতে পারলেন না, গ্রামের লোকেরাও নয়। কিন্তু সেই রাত থেকেই বেলডাঙ্গা গ্রামের উপর নেমে এলো এক অলিখিত অভিশাপ। তারপর থেকে ঝড় বৃষ্টির রাতে কেউ বাড়ির বাইরে থাকলেই তার মৃতদেহ পাওয়া যেত ভয়ঙ্কর অবস্থায়। বেলডাঙ্গার মানুষেরা দিন কাটাতে লাগলো এক ভয়ঙ্কর বিভীষিকাকে বুকে চেপে রেখে। কি বলতো, আসলে যা হয় তার থেকে অনেক কিছুই বেশি রটে যায়। কথায় কথায় যেমন কথা বাড়ে, তেমনভাবে একটা ঘটনা বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে আসতে পারে। কিন্তু তাই বলে এমন কথা? আরে ভদ্রলোক যদি আমার চেয়ে বয়স্ক না হতেন আর তার যদি দর্শন শাস্ত্রে অত জ্ঞান না থাকতো, তাহলে আমি নিশ্চয়ই তাকে বলতাম প্রমাণ করে দেখান। এই আবার কেমন কথা? তিনি বলেন যে এই 100% মানুষের মধ্যে নাকি 2% মানুষ মানুষ নাও হতে পারে। আমি প্রবলভাবে হাসি চাপলাম। কিশোরীর মুখটা কেমন হয়ে এসেছিল। প্রবল একটা রাগে সে যে ফেটে পড়ছে তা বোঝাই যাচ্ছে। কিন্তু আসল ঘটনাটা শুনে আমিও অবাক হয়েছিলাম। সে যাই হোক, এখন আর দেরি করে লাভ নেই। দরজাটা খুলে দেখলাম বৃষ্টিটা কমে এসেছে। বলি বৃষ্টি তো কমে এসেছে, শুধু শুধু আর দেরি করে কি লাভ বলো তো? তার চেয়ে চলো না বেরিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ চলো, ঠাকুরমশাইকে একবার এই কথাটা জিজ্ঞাসা করলে কেমন হয়? ঠাকুরমশাইয়ের তো তন্ত্রশাস্ত্র এবং এই সমস্ত বিষয়ে অনেক জ্ঞান রয়েছে, সে কি বলে একবার দেখা যাক। তার কথাটা বেশ মনোপুত হলো। যে ভদ্রলোক কথাটা বলেছেন তিনি একজন পণ্ডিত মানুষ। তিনি অকারণে কিশোরীকে মিথ্যে বলতে যাবেন কেন? আর যদি তারানাথ নিজেও এ কথা স্বীকার করে, তাহলে তো মানতেই হবে কিছু না কিছু এর মধ্যে আছে। কিন্তু তাই বলে বাইরে আসতে কিন্তু বৃষ্টি আবার শুরু হলো। আমরা অপেক্ষা না করে ট্রামে চড়ে বসলাম। ট্রামে যেতে যেতে কিশোরী গজগজ করতে লাগলো, তাই গোটা রাস্তা। তাকে শান্ত করে মটলেনের দোকান থেকে তেলে ভাজা আর সিগারেট কিনে যখন তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, তখন বৃষ্টিটা যেন আমাদের উপর সামান্য নিষ্ঠুর পরিহাস করেই হঠাৎ করে থেমে গেল। কিশোরী আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যে বলল কিছুই বুঝতে পারলাম না। সামনে তাকিয়ে ততক্ষণে তারানাথকে দেখতে পেয়েছি। আর বৃষ্টিকে দোষ দিয়ে কি লাভ বলো তো? সমস্তটাই তো ওই মেঘের জন্য। এখানে মেঘ বেশি ভারী হবে, সেখানেই বৃষ্টি হবে। ভারী মেঘ আস্তে আস্তে হালকা হয়ে এলো তো বৃষ্টিও কমে গেল। এসব তো তোমরা বইয়েই পড়েছো। সে না হয় বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু আপনি একটা কথা বলুন, এমনটা কি করে হয়? এই দুনিয়াতে 100% মানুষের মধ্যে নাকি 2% মানুষ আসলে মানুষই নয়? তাহলে তারা কি ভিনগ্রহী প্রাণী? কথাটা শুনে তারানাথের চোখ কুঁচকে এলো। কপালে একটা চিন্তার ভাঁজ পড়ল। একবার কিশোরীর দিকে আর একবার আমার দিকে তাকালো সে। আমরা ততক্ষণে দাওয়ার উপর উঠে পড়েছি। বৃষ্টি কমে এসেছিল, তাই তক্তপোষের উপরেই বসলাম। সিগারেট তেলে ভাজা একপাশে পড়ে রইল। তারানাথ বেশ উত্তেজিত স্বরে বলল, এই কি বলতে চাইছো বলো তো? দুনিয়ার 100% মানুষের মধ্যে 2% মানুষ নয়, তাহলে কি? সেইটাই তো আমার প্রশ্ন। আমাদের অফিসে এক ভদ্রলোক আছে, তার এক চেনা পণ্ডিত, তার নাম অমরনাথ শাস্ত্রী।
ভদ্রলোক নাকি কোন কলেজে দর্শন শাস্ত্র পড়ান। তা সেই দর্শন শাস্ত্রের অধ্যাপক নাকি বলেছেন 100 জন মানুষের মধ্যে অন্তত 2 জন সাধারণ মানুষ নয়, তারা এমন কিছু যা আমরা নাকি ধারণাই করতে পারবো না। তিনি কি বলেছেন? তিনি কি পিশাচের কথা বলেছেন? তার কথা শুনে আমি এবার অবাক হয়ে তার দিকে তাকালাম। সত্যি বলতে কিশোরী এই কথাটা একবার বলেছিল। আসলে ভদ্রলোক এমনটাই বলেছিলেন, পিশাচ বা ওই প্রেত জাতীয় কিছু একটা, আরও অনেক কিছু যেন বলেছিলেন। তবে কিশোরীর সেসব মনে নেই, তার শুধু মনে আছে ওই 100 জনের মধ্যে 2 জনের ব্যাপারটা। হ্যাঁ ঠাকুরমশাই, ভদ্রলোক এমনই কিছু একটা বলেছিল। অনেক প্রেত থাকে যারা অন্যের শরীর আশ্রয় করে বেঁচে থাকে, আর আর তেমন মানুষ নাকি 100 জনের মধ্যে 2টো পাওয়া যেতেই পারে। আপনি বলুন, এটা সত্যি হয়? তারানাথের মুখে একটা মৃদু হাসি ফুটল। সে কিন্তু কিশোরীর কথার সমর্থন কিংবা বিরোধিতা কোনোটাই করল না। চুপ করে বসে রইল, যেন কিশোরীর প্রশ্নের উত্তর হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। আচ্ছা, আপনি তো কিশোরীর কথায় হ্যাঁ না কিছুই বললেন না, তাহলে আপনার কি মনে হয়? ভদ্রলোক যা বলেছেন তা পুরোপুরি ভাবে মিথ্যে নয়, তবে এই সময় এমনটা খুব একটা দেখা যায় না, বিশেষ করে তোমাদের এই শহরে যেখানে মানুষের আস্তানা বেশি, আলো ঝলমল করছে, সেখানে এসব হয় না। তবে আজ থেকে প্রায় বছর 5 আগে আমি এমন একটা ব্যাপার এই কলকাতা শহরেই দেখেছিলাম, তবে তা খুব একটা সত্যি কিনা বলতে পারি না। আসলে গোটা ব্যাপারটা নিয়ে আমার মনেও বেশ কিছু সন্দেহ রয়েছে। কিন্তু এই যে পিশাচ, অর্থাৎ যারা অন্যের শরীরে আশ্রয় করে বেঁচে থাকে, এই পিশাচকে একবার আমি নিজের চোখেই দেখেছি। তার মানে ঠাকুরমশাই, আপনি ওই ভদ্রলোকের সঙ্গে এই কথায় সহমত? মানে 100 জন মানুষের মধ্যে 2 জন মানুষ পিশাচ? আমি কারো কথাকেই সম্মতি জানাচ্ছি না। পিশাচ নেই সে কথাতেও নয়, আর পিশাচ যে 2 জন আছে এই সে কথাতেও নয়। তবে এমনটা মাঝে মাঝে হতেই পারে। এই দুনিয়াতে এমন অনেক কিছুই ঘটে যার কারণ বা সঠিক ব্যাখ্যা আমাদের কাছে থাকে না, বুঝলে কিশোরী? সবকিছু তো আর যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। কিশোরীকে কথাটা তারানাথ যেন একটু জোর দিয়েই বলল। কিশোরী কিন্তু অন্য দিনের মতো সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে তার কথার প্রতিবাদ করল না। তার বদলে শান্ত একটা দৃষ্টি দিয়ে তারানাথের দিকে তাকিয়ে বলল, বেশ, আপনি তো বললেন সেই পিশাচকে আপনি দেখেছেন, তাহলে সেই গল্পটাই বলুন শুনি। তারপরে না হয় বিশ্বাস করব পিশাচ সত্যিই এখনো আছে নাকি নেই। যদি তোমরা ভাবো এই শহরে আলো ঝলমলে ল্যাম্পপোস্টের নিচে পিশাচ এসে তোমাদের দেখা দিয়ে যাবে, তাহলে তুমি ভুল করছো। তাদের আস্তানা এবং তাদের বৈশিষ্ট্য সব কিছুই হয় ভিন্ন, আর গ্রামের দিকেই ওদের বেশি দেখতে পাওয়া যায় কিনা। তবে সেটার একটা বিশেষ কারণ আছে। তবে কলকাতা শহরে এমন অনেক জায়গা এখনো আছে যেখানে অনেক কিছুই আছে। তবে সেসব কথা থাক, তোমাদের তবে সেই বেলডাঙ্গার গল্পই বলি। আমরা চুপ করে বসলাম। কিশোরী কিন্তু বেশ উত্তেজিত হয়েছিল। তারানাথ তেলে ভাজাটা একটা বড় রেকাবি করে নিয়ে এলো। তেলে ভাজাটা কোনো রকমে খেতে খেতে তারানাথ কথা বলতে শুরু করলো। যে বেলডাঙ্গার গল্প বলছি তা কিন্তু এখন আর আগের মতো নেই। 5 4 আগে আমার কাছে বেলডাঙ্গা থেকে একজন এসেছিল। আসলে সে এসেছিল কলকাতায়, তারপর কিভাবে যেন আমার কাছে চলে এসছে। তো সে অনেক কথা, সেই পুরনো দিনের কথাবার্তা বলতে বলতে বেলডাঙ্গার ব্যাপারে অনেক কথা শুনতে পেয়েছিলাম। এখন সেখানে ল্যাম্পপোস্ট বসেছে, জলের কল হয়েছে, একটা স্কুল পর্যন্ত হয়েছে। সেই বেলডাঙ্গা এখন আর আগের মতো নেই। তবে আমি যে সময়ের কথা বলছি তখন কিন্তু ছিল বেলডাঙ্গা একদম অজপাড়া গাঁ। ওখানে তখন চাপা কল পর্যন্ত ঢোকেনি। গ্রামের বাইরের দিকে এক মস্ত দিঘি, সেই দিঘির জল বেশ পরিষ্কার। সেই দিঘিটাই গ্রামের লোকেরা সমস্ত কিছু কাজে লাগায়। একবার ভেবে দেখো
যে দিঘির জলে স্নান, সেই দিঘির জল খাওয়া, আবার সেই দিঘির জলে বাসনপত্র ধোয়া মাজা। সে যাই হোক, আমি গিয়েছিলাম বেলডাঙ্গার পাশের গ্রাম নয়নপুরে। তো সেই গ্রামে গিয়ে একজনের বাড়িতে একদিন ছিলাম। একদিন সন্ধেবেলা তার বাড়িতে বসে রয়েছি, এ কথা ও কথা বলতে বলতে সেই গৃহস্থ বিষ্ণু আমায় বলল, বুঝলেন ঠাকুর মশাই, আমাদের গ্রামে তো তাও কোনো বিপদ নেই। পাশের গ্রাম বেলডাঙ্গা, সেখানে বড় বিপদ। ঝড় বৃষ্টির রাতে যদি কেউ ভুল করেও বাড়ি থেকে বাইরে বেরিয়েছে, তাহলে তার আর রক্ষে নেই। ঝড় বৃষ্টির রাতে বাইরে বের হলে আর রক্ষা নেই? মানে কি বলতে চাইছো বলো তো? এই তো সপ্তাহখানেক আগের কথা। বেলডাঙ্গা গ্রামের ওই কুমোরের ছেলে পাশের গ্রামে গিয়েছিল হাটের কাছে। সেখান থেকে ফিরতে দেরি হয়, পথের মাঝে বৃষ্টি নামলো। গ্রামে ঢোকার মুখে সে অপেক্ষা করছিল বৃষ্টি কমার জন্য। এদিকে গ্রামে যে বিপদ হয়ে চলেছে সে সমস্ত কথা সে আবার বিশ্বাস করে না। আসলে জোয়ান ছেলে, গায়ের রক্ত গরম, বুঝতে পারছেন না ঠাকুর মশাই? এত পর্যন্ত আসলে গ্রামের লোকেরাই অনুমান করেছিল। তারপর যে কি হয়েছে তা কেউ জানে না। পরের দিন সকালে সেই ছেলেটিকে গ্রামে ধানের জমির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। তবে বড় অদ্ভুতভাবে আগের 4টে মৃতদেহের মতো এর শরীরেও তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। শুধু কে যেন সারা শরীর থেকে রক্ত বার করে নিয়েছে। ঘাড়ের কাছে একটা বড় গভীর ক্ষত, সেখান থেকে রক্ত বেরিয়ে এসে ঘাড় আর গলার কাছটা ভিজিয়ে দিয়ে গেছে। বিষ্ণুর কথাটা শুনে চমকে উঠলাম। সে যে মিথ্যে কথা বলছে না তার প্রমাণ দিল বিষ্ণুর স্ত্রী। সেও জানালো আসলে এ কথা সত্যি। এই নিয়ে প্রায় 5 জন মারা গেছে পাশের গ্রামে। প্রথমে মারা গিয়েছিলেন এক 5 বয়স্ক মানুষ, তার নাম নন্দলাল। তার মেয়ে পদ্মকে নিয়ে সে বাড়িতে থাকতো। নন্দলালের কপাল খুব একটা ভালো ছিল না। তার বউ অনেক আগেই মারা গিয়েছিল। মেয়েটাকে সে কোনো মতে মানুষ করছিল, কিন্তু এই ঘটনার পরে মেয়েটা একবারে অনাথ হয়ে যায়। এখন মেয়েটা কোথায় আছে সে কথা কেউ জানে না গো। বিষ্ণুর কথা শুনে আন্দাজ করতে পারলাম আসল কারণ যাই হোক না কেন, বেলডাঙ্গা গ্রামে যা হয়ে চলেছে তা স্বাভাবিক নয়। তাই পরদিন সকালে বেলডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। বিষ্ণু আমায় বারবার বলল, ঠাকুর মশাই, আপনি যেতে চাইছেন যান, সেখানে এমনি কোনো সমস্যা নেই। কিন্তু যে রাতে ঝড় বৃষ্টি হবে সে রাতে ভুল করেও ঘর থেকে বাইরে বের হবেন না। যে মানুষ গ্রামের পথ ধরে বাড়ি ফিরছিল সে মানুষ কিভাবে অত দূরে ওই গ্রামের জমির আলের কাছে চলে গেল? যে এই কাজ করেছে সে যে মানুষ নয় তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু তার বোধহয় অনেক ক্ষমতাও আছে। বিষ্ণু আমার জন্য চিন্তিত হয়ে পড়ছিল। আমার তো বেশ ভালো লাগে, কিন্তু আমাকে পাশের গ্রামে গিয়ে দেখতেই হবে যে কি হয়ে চলেছে। তাই তার কথা অগ্রাহ্য করে চলে এলাম বেলডাঙ্গা গ্রামে। গ্রামের পথটা একটা বাঁক নিয়ে গিয়ে ঢুকেছে বেলডাঙ্গা গ্রামের দিকে। তার আগেই পথের পাশে একটা বড় গাছ। সে গাছের তলা দিয়ে যেই গ্রামে ঢুকেছি, হঠাৎ করে কি যেন মনে হলো। গাছের দিকে তাকাতে দেখতে পেলাম গাছের তলাটা ফাঁকা, কোথাও কিছু নেই। গাছের ঘন ডালপাতার মধ্যে যে কেউ লুকিয়ে থাকবে তেমন কোনো সম্ভাবনাও নেই। কিন্তু তবু একটা ব্যাপার বুঝতে পারলাম। কিন্তু আপনি ওখানে গিয়েছিলেন দিনের বেলায়। দিনের বেলায় আপনি গাছের উপরে কাউকে দেখতে পেয়েছিলেন? না, আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু গাছের তলায় গিয়ে পড়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত অনুভূতি হলো। যেন মনে হলো এই স্থানে আমি একা নেই, সত্যি কেউ এখানে রয়েছে। আর যে এখানে রয়েছে সে এখন একভাবে আমায় দেখে চলেছে। কিন্তু চারপাশে কোথাও কেউ নেই, শুধু গাছের তলায়। কেন, গ্রামের পথটা ধরে যত দূর আমার দৃষ্টি চলে
সেখানে কেউ নেই, জঙ্গলের দিকেও নেই, এমনকি যে পথে আমি এসেছি সেখানেও কেউ নেই। গ্রামের দিকে ঢোকার পথে দুপাশে ধানের জমি রয়েছে। সেই ধানের জমিতে বহু দূরে গ্রামের চাষিরা কাজ করছে, সেটা দেখা যায়। বেশ খানিকক্ষণ ওখানে চুপ করে দাঁড়িয়ে রইলাম, বোঝার চেষ্টা করলাম, কিন্তু ঠিকভাবে কিছু বুঝতে পারলাম না। তবে এটা বুঝতে পারছিলাম যে এখানে কিছু একটা তো রয়েছে। বেলডাঙ্গা গ্রামে ঢুকে আমার পরিচয় হলো সেই গ্রামের মোড়ল সদানন্দ মুখুজ্জের সাথে। সে কি একটা কাজে দুজনের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আসছিল। আমাকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে নমস্কার করে। তার প্রতি নমস্কারের পালা শেষ করে টুকরো টাকরা কথায় আমি তাকে আমার এখানে আসার কারণ বলি। সে তাতে বেশ খুশি হয়। সে আমায় নিয়ে তখনই উল্টো পথে বাড়ির দিকে চলতে শুরু করে। পথে যেতে যেতে বলে, আপনাকে কি আর বলবো ঠাকুরমশাই, ওঝা নিয়ে গোটা গ্রামের পুজো করিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয় না। আবার যে কে সেই হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। এখন তো ওঝাকে ডাকতে গেলে সেও আর আসতে চায় না। আচ্ছা, হঠাৎ করে কি এমনটা শুরু হলো, নাকি কোনো একটা কারণে? অর্থাৎ গ্রামে প্রথম যার মৃত্যু হয় শুনেছি তার নাম নন্দলাল। আচ্ছা, এই নন্দলাল মারা যাওয়ার আগে কি গ্রামে কোনো এরকম ঘটনা ঘটেছিল? মোড়ল মশাই মনে করার চেষ্টা করতে লাগলো। আজ থেকে একজন বলে উঠল, আরে মোড়ল মশাই, ওই কথাটা বলেন না। হ্যাঁ ঠাকুরমশাই, আমাদের এই গ্রামে একটি মেয়ে থাকতো। ওই গ্রামের ওই দিকটাতে, একদম শেষের দিকে। তার এক বৃদ্ধা মা ছিল, সে ছাড়া আর কেউই তার ছিল না। প্রায় বছরখানেক আগে তার মা মারা যাওয়ার পরেও মেয়েটিকে বেশ কয়েকদিন গ্রামের লোকেরা দেখেছিল। তারপর হঠাৎ করে একদিন তার বাড়ি শূন্য দেখা যায়। মেয়েটির যে কি হলো, সে কোথায় গেল, সে কথা কেউই জানে না। সামান্য খোঁজ খবর চালানো হয়েছিল, কিন্তু কি আর করা যাবে বলুন? খোঁজ খবর চালিয়েও কোনো লাভ হয়নি। গ্রামের লোকেদের মনে হয়েছিল সে কোথাও চলে গিয়েছে। আসলে তার মায়ের মৃত্যুর পরে তার মস্তিষ্কে সামান্য বিকৃতি ঘটেছিল। কথাটা শুনে কেমন যেন অবাক হলাম। মেয়েটার মস্তিষ্কে বিকৃতি হয়েছিল, তারপর থেকে তাকে এখানে আর দেখা যায় না। কিন্তু তারপর থেকেই কি এই স্থানে এমন ব্যাপার শুরু হয়েছে? বুঝতে পারলাম এখানে আমায় দিন কয়েক থাকতেই হবে। বিশেষ করে এমন কোনো অন্ধকার রাত, যে রাতে ঝড় বৃষ্টি হবে, সেই রাতে আমায় বেলডাঙ্গার পথে নামতে হবে। তা মোড়ল সদানন্দ মুখার্জির বাড়িতেই রয়ে গেলাম। তার সাথে এবং গ্রামের আরো একজনের সঙ্গে গ্রামে ঘুরে ঘুরে সেই 5টি বাড়িতে গেলাম, যে বাড়িতে কেউ না কেউ মারা গেছে। সকলেই বলল রাতের বেলা কোনো কারণে তাদের বাড়ির লোককে বাড়িতে ফিরতে হচ্ছিল, কিন্তু সে আর ফেরেনি। বুঝতে পারলাম না কে এই সমস্ত করে চলেছে। ঠাকুরমশাই, আপনি তো বলেছিলেন পিশাচের কথা বলবেন, কিন্তু কিন্তু এই গ্রামের বিপদের কথা শুরু করলেন কেন? আরে এত অধৈর্য হয়ে পড়ছো কেন? আসল গল্প তো এইবার শুরু হবে। আগে যা বললাম সেগুলো না বললে আসল কারণটা বুঝতেই তো পারবে না, কিংবা পিশাচের ব্যাপারটা তোমরা অনুধাবন করতে পারতে না। তাই এই সমস্তটুকু বলার প্রয়োজন ছিল। এবার শোনো, বেশ কয়েকদিন বেলডাঙ্গা গ্রামে কাটালাম। এর মধ্যে আকাশ পরিষ্কার রইল, আকাশে মেঘও জমলো না, আর বৃষ্টিও হলো না। তাই রাতের বেলা গ্রামের পথে বেরোনো হলো না। গ্রামের মোড়লের সঙ্গে কিন্তু আমার এই কদিনে বেশ ঘনিষ্ঠতা হলো। বিকেলের দিকে তার সঙ্গে গ্রামের দিঘির পাড়ে হাঁটতে হাঁটতে গিয়েছি। সে একটু ইতস্তত করে বলল, ঠাকুরমশাই, একখানা কথা বলি। আমার কিন্তু মনে হচ্ছে যে এই সমস্ত কাজ আসলে
পিশাচের। যেভাবে গোটা শরীরে রক্ত পাওয়া যায় না, রক্ত যেন কেউ বার করে নিয়েছে, সেই কাজ পিশাচ ছাড়া অন্য কারুর হতে পারে না। দেখো, আমি এমনটাই ধারণা করেছিলাম। সদানন্দ, তোমার কি পুরোপুরিভাবে বিশ্বাস আছে যে এ কাজ পিশাচেরই? আছে, কারণ মৃতদেহের ঘাড়ের কাছে আর বুকের কাছে খানিকটা কালচে হয়ে যাওয়া রক্ত থাকে, কিন্তু শরীরের বাকি রক্ত যদি বাইরেই বেরিয়ে আসে তাহলে গোটা স্থান তো ভেসে যাবে ঠাকুরমশাই। কিন্তু তেমনটা তো হয় না, তাহলে অত রক্ত যায় কোথায়? মোড়লের কথা শুনে বুঝতে পারলাম সত্যি সেই ব্যাপারটা নিয়ে বেশ ভেবেছে। সত্যি তো, এত রক্ত যায় কোথায়? তাহলে কি এই বেলডাঙ্গা গ্রামে শেষ পর্যন্ত পিশাচের আবির্ভাব হলো? হঠাৎ মনে পড়ে গেল সেই মেয়েটির কথা। এই সমস্ত ঘটনা শুরু হওয়ার আগে গ্রাম থেকে মেয়েটি নিরুদ্দেশ হয়েছিল। পরদিন সকালে মোড়লকে নিয়ে সেই মেয়েটির বাড়িতে গেলাম। এদিক ওদিক তল্লাশি করা হলো। বাড়ির উঠোনে এখানে ওখানে ঝোপ জঙ্গল জন্মেছে, দরজা ভাঙা, দাওয়ার কাছে আগাছা। গোটা বাড়িতে মানুষ না থাকলে যেমন হয় তেমনি একটা অবস্থা। কিন্তু তবুও বাড়ির চৌহদ্দির মধ্যে পা রাখার আগে আমি যেন বাধা পেলাম। যেন মনে হলো কিছু একটা আমায় প্রবল ভাবে বাধা দিতে চাইছে, আমায় এই বাড়ির ভেতরে প্রবেশ করা থেকে আটকাতে চাইছে। কি হলো ঠাকুরমশাই, আপনি ভেতরে আসছেন না কেন? তাকে কিচ্ছু বললাম না। বাড়ির চৌহদ্দির বাইরে থেকেই বাড়িটাকে প্রদক্ষিণ করলাম ভালো করে। দরজা জানলা ভাঙা, উঠোনে আলো পড়লেও ভেতরটা কিন্তু এই দিনের আলোতেও কেমন যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে। ঘরের ভেতর বাইরে থেকে ভালোভাবে দেখা যায় না। ধ্বংসস্তূপের মধ্যেও যেন একটা জমাট অন্ধকার বিরাজ করছে। মনে মনে একটু কৌতূহল অনুভব করলেও ভেতরে ঢোকার চেষ্টা করলাম না। মোড়লকে নিয়ে চলে এলাম। কিন্তু আপনারা বাড়ির ভিতরে ঢুকলেন না কেন? যদি সেখানে কোনো অপশক্তি থেকেই থাকে তাহলে তো সেই শক্তিকে বন্ধ করার কিংবা সেখান থেকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আপনার ছিল। তাহলে তোমরা এখানেই ভুল করো। কোনো অপশক্তি আসলে কি কারণে উপদ্রব করছে কিংবা সে কি কারণে ফিরে এসেছে তা না জানা পর্যন্ত তাকে আঘাত করা কখনো উচিত নয়। তাতে ফল বিরূপ হতে পারে। হতেই পারে আমার চেয়ে তার ক্ষমতা অনেক বেশি, কিংবা আমি সেই স্থানে যতদিন থাকবো ততদিন হয়তো সে সেখানে এলো না। আমি চলে যাওয়ার পর সে আবার ফিরে এলো। এভাবে সে মানুষদের ক্ষতি করে চলেছিল, তাতে সে কোনো একটা কারণে যে আক্রমণ করছে তা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। এতদিন তো গ্রামে কিছু হয়নি, হঠাৎ করেই শুরু হলো, তাও আবার ঝড় বৃষ্টির অন্ধকার রাত্রে। বাড়ি ফিরে এলাম। সেদিন রাতে মোড়লের সঙ্গে যুক্তি করলাম। দেখুন ঠাকুরমশাই, একটা আন্দাজ যে আমি করতে পারিনি তা কিন্তু নয়। ওই মেয়েটি নিরুদ্দেশ হওয়ার পর থেকেই এই সমস্ত কিছু শুরু হয়েছে। কিন্তু হাতে সঠিক প্রমাণ না থাকলে গ্রামের লোককে তো আমি আর কিছু বলতে পারবো না। আমি তো আর ওঝা কিংবা আপনার মতো সাধক নই যে আমার কথায় ওরা পুরোপুরিভাবে বিশ্বাস করবে। ওদের কোনো শক্ত প্রমাণ না দিলে তো আমি। মোড়লের দিকে তাকিয়ে দেখলাম হ্যারিকেনের আলোয় তার চোখটা কেমন যেন হয়ে এসেছে। মাথায় তার হাজার চিন্তা। মাথার চুলও সামান্য পেকে এসেছে। একটা গোটা গ্রামের দায়িত্ব তার মাথায়। স্পষ্ট বুঝতে পারছিলাম হঠকারিতায় সে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। অনেক কিছু বোঝা সত্ত্বেও সে চুপ করে বসেছিল এতদিন। না, তা প্রয়োজন নেই। গ্রামের লোকেদের এই সমস্ত কথা বললে তারা উল্টে আরো ভয় পাবে, বুঝলে? তাদের এসব বলবার দরকার নেই। তার চেয়ে বরং একটা কাজ করা যাক। আমরাই খুঁজে বার করার চেষ্টা করি আসলে কে এই সমস্ত করছে। কোনো অপশক্তি যে এই কাজ করছে তা বুঝতে তো আর বাকি নেই, কিন্তু কেন করছে সেটা কিন্তু আমাদের খুঁজে বার করতেই হবে।
আর ওই নিরুদ্দেশ মেয়েটির সঙ্গে নিশ্চয়ই এর কোনো সম্পর্ক নিশ্চয়ই রয়েছে। মোড়ল মশাই আর আমি গ্রামে গ্রামে ঘুরে গোটা ব্যাপারটা বোঝার চেষ্টা করতে লাগলাম। এদিকে আকাশে জমা হতে লাগলো কালো মেঘ। দেখতে দেখতে বেলডাঙায় আমার 3-7 কেটে গেল। আর অদ্ভুতভাবে এই 7 দিনের মধ্যে কিন্তু একটুও বৃষ্টি হয়নি। আকাশে কালো মেঘ জমেছে। বিকেলের পর আশেপাশের আবহাওয়াও ঠান্ডা হয়ে আসছে। ঝড়ের আগে যেমন অবস্থা হয় ঠিক তেমন, কিন্তু বৃষ্টি আর আসে না। গ্রামের লোকেরা কেমন যেন অবাক হয়ে রইল এই দৃশ্য দেখে, কিন্তু বৃষ্টি আসছে না। এই রাতের বেলা সবাই যে বাইরে বের হতে পারছে, এটা একদিকে সান্ত্বনা। এই সমস্ত কিছুর মধ্যে আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম। একদিন সন্ধ্যার পর হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে কি মনে হতে সেই বাড়িটার কাছে হেসে দাঁড়ালাম, যেখানে ওই মেয়েটি থাকতো। সেই বাড়িটা এখন পরিত্যক্ত, আগেই তো বলেছি। বাড়ির উল্টো দিকে একটা ফাঁকা জমি রয়েছে, সেখানে একটা নারকেল গাছ রয়েছে। চুপ করে বসে রইলাম অনেকক্ষণ। কতক্ষণ বসেছিলাম মনে নেই, মনে হচ্ছিল একসময় উঠে যাই। মোড়ল মশাই রাত হলে আমায় না আবার খুঁজতে বেরিয়ে পড়ে। মোড়ল মশাই বড্ড চিন্তায় পড়েছিলেন গ্রামবাসীদের নিয়ে, আর আমি এই ব্যাপারটা দেখে চলেছি, তাই আমাকে নিয়েও সে চিন্তা করত। বসে থাকতে থাকতে কেমন যেন দুটো চোখ লেগে এসেছিল। হঠাৎ করে চোখ খুলতে মনে হলো বুকের ভেতর থেকে একটা বরফের স্রোত বাইরে বেরিয়ে এলো। ঠিক আমার মুখের সামনে একটা বিভৎস মুখ যেন এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। আমি চোখটা খোলার সঙ্গে সঙ্গে সে ছিটকে গিয়ে ঢুকলো ওই বাড়িটার ভিতর। একটা ঠান্ডা হাওয়া চারপাশে অনুভব করতে লাগলাম আমি। আর তারপরেই যেন সেই হাওয়াটা আস্তে আস্তে মিলিয়ে যেতে লাগলো। স্পষ্ট বুঝতে পারলাম এটা প্রকৃতির স্বাভাবিক হাওয়া তো নয়। আমার সামনে এতক্ষণ ধরে দাঁড়িয়েছিল ওই বাড়িতে থাকা কোনো এক অপশক্তি। তবে আমার কোনো ক্ষতি করার ক্ষমতা তার মধ্যে ছিল না, তাই সে আমায় দেখছিল। যদি ক্ষমতা থাকতো তাহলে এতক্ষণে যে কি হতো। আমার উপরে মধুসুন্দরী দেবীর আশীর্বাদ রয়েছে। মাতু পাগলিও আমাকে ক্ষমতা দিয়েছেন বেশ কিছু, কিন্তু তবুও মুহূর্তের মধ্যে আমি কেমন যেন ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। তারপর গ্রামের পথ ধরে সেই বাড়িটার একদম সামনে এসে দাঁড়ালাম। আমি চাইলেই কোনো একটা ক্রিয়া প্রয়োগ করে এই বাড়ির চারপাশে গজিয়ে ওঠা একটা অপশক্তির অশুভ বন্ধনকে মুক্ত করতে পারতাম, কিন্তু আমি সেটা করলাম না। সেই ঘরের ভেতরের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। চারপাশটা অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে বাড়ির অন্ধকার উঠোন পেরিয়ে, ভাঙা দেওয়াল পেরিয়ে, ঘরের এক পাশে ভেঙে পড়া দরজার আগল পেরিয়ে, ঘরের ভেতর ধ্বংসস্তূপের ঠিক মাঝখানে যেন বসে থাকতে দেখলাম কাউকে। আর এটাও বুঝতে পারলাম সেখানে বসে সে সোজা আমার দুটো চোখের দিকেই তাকিয়ে রয়েছে। তার মনিহীন চোখ, তার মুখে একটা বিভৎস ভয়ঙ্কর ভাব। কিন্তু তার সাথে আরো একটা ব্যাপার অদ্ভুতভাবে মনে হলো। ওই ভয়ঙ্কর মুখের মনিহীন দুটো সাদা চোখের কলবে যেন জলের ধারা নেমে আসছে। মুহূর্তের জন্যই যেন ব্যাপারটা দেখতে পেয়েছিলাম। তারপর মনে হলো অন্ধকার থেকে কি যেন সরে গেল। আর একটু পরেই দেখতে পেলাম একটা কালো রঙের কি যেন পাখি বাড়ির মাথায় দুবার চক্কর খেয়ে উঠতে উঠতে চলে গেল গ্রামের বাইরে ওই জঙ্গলটাকে লক্ষ্য করে। থমকে দাঁড়িয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না। বারবার প্রথম থেকে ভেবে এসেছিলাম এই মেয়েটি কোনো কারণে গ্রামের লোকেদের উপর প্রতিশোধ নিতে চাইছে না তো। কিন্তু তার দু চোখে জলের ধারা আমি যেন স্পষ্ট দেখতে পেয়েছি। আমি জানি কোনো এক অদ্ভুত ক্ষমতা বলে এত দূর থেকেও দৃশ্যটা আমি সঠিকভাবে দেখতে পেয়েছি। আর দৃশ্যের প্রতি আমার কোনো অবিশ্বাস নেই।
তার এই বিভৎস মুখ আর ভয়ঙ্কর মুখের অবয়ব যে কোনো মানুষকেই ভয় পাইয়ে দেবে। আমি হাঁটতে হাঁটতে মোড়লের বাড়িতে ফিরে এলাম। সে রাতে মোড়ল আমার মুখ দেখে আমায় কয়েকটা প্রশ্ন করেছিল, কিন্তু তার কোনো উত্তর আমি দিইনি। শুধু বলেছিলাম, মনে হয় এই গ্রামের বিপদের একটা মুক্তির পথ আমি পেয়ে গেছি। মোড়ল মশাই রাতে আর আমায় কিছু জিজ্ঞাসা করেননি। প্রতিদিনের মতো খাওয়া দাওয়া সেরে বাড়ির দাওয়ায় আমি ঘুমোতে চলে গিয়েছিলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে একা প্রথমে গেলাম সেই বাড়িটার কাছে। বেশ কিছুক্ষণ গ্রামের মাটি রাস্তার উপর চুপ করে দাঁড়িয়ে থাকার পর কি যেন মনে হতে বাড়িতে প্রবেশ করার জন্য উঠোনের একদম কাছে গিয়ে দাঁড়ালাম। মনের মধ্যে একসঙ্গে অনেক কিছু আসছিল। তারপর বাড়ির উঠোনের মধ্যে পা রাখতেই কিন্তু আগের মতো সেই বাধাটার অনুভব করলাম না। ভেতরে ঢুকে গেলাম, এদিক ওদিক ঘুরে বেড়ালাম, ভাঙা দাওয়ার উপরে উঠে গেলাম। ভেতরে তাকিয়ে দেখলাম ঘরের চালটা একপাশে ধ্বংসস্তূপের মতো ধূপ করে যেন ভেঙে পড়েছে। ঘরের মধ্যে আর কিচ্ছু কোথাও নেই, অথচ মনে মনে আমি যেন কি একটা দেখার জন্য প্রস্তুত হয়ে এখানে এসেছিলাম। সেদিন আকাশটা সকাল থেকেই কালো করে এসেছিল, সূর্যের নামমাত্র নেই। দেখেই বোঝা যাচ্ছিল যে আজ বৃষ্টি হবেই হবে। আমিও বৃষ্টির জন্য অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যের পরে বৃষ্টি হতেই মোড়লকে বললাম, সদানন্দ, তুমি যদি চাও তাহলে আমার সঙ্গে আসতে পারো, আর যদি তোমার মনে হয় যে বিপদ হবে তাহলে তুমি বাড়িতেই থাকো। আমি আজ রাতে পথে বেরোতে চাই। আপনি এসব কি বলছেন ঠাকুরমশাই? আপনি তো জানেন ঝড় বৃষ্টির এই রাতে এই গ্রামের পথ ভালো নয়। এই গ্রামের পথে ঝড় বৃষ্টির রাতে বিপদ হয়, তার উপরেও আপনি আজ বেরোতে চাইছেন? হ্যাঁ সদানন্দ, চাইছি, কারণ আমার মনে হচ্ছে আজ রাত্রে বাইরে না বেরোলে আমি তার দেখা পাবো না। তার দেখা পাওয়া আমার জন্য প্রয়োজনীয়। তাকে দেখতে না পেলে এই বিপদ থেকে গোটা গ্রামকে আমি কিছুতেই উদ্ধার করতে পারবো না। না 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 না, কিন্তু আমি আপনাকে কিছুতেই একা যেতে দিতে পারবো না। হয় আপনি যাবেন না, আর না হলে আমিও আপনার সঙ্গে যাব। আপনি একটু দাঁড়ান, আমি 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 আসছি। একটু পরেই সদানন্দ আমার সঙ্গে বেরিয়ে এলো। সে একটা ছাতা এনেছিল। ঝড় বৃষ্টির মধ্যে সেই ছাতায় বৃষ্টির জল বাঁধ মানবে না জানি, তবুও তার কথায় আপত্তি করতে পারলাম না। দুজনে মিলে সেই ছাতা মাথায় বেরিয়ে এলাম। চারপাশটা অন্ধকার কালো হয়ে এসেছে, তুমুল জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টির জল মাঝে মাঝে আমাদের গায়ে এসে লাগছে। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি সেই গাছটার দিকে। বেশ অনেকক্ষণ কেউ কোনো কথা বললাম না। তারপর এক সময় সদানন্দ বলল, ঠাকুরমশাই, মনে হচ্ছে কেউ আমাদের পিছু পিছু আসছে। আমি তা অনেকক্ষণ আগেই বুঝতে পেরেছি, কিন্তু তুমি পিছনের দিকে তাকিয়ে দেখো না, ভয় পাবে। সদানন্দ ভয় পেয়েছিল, আর ভয় পাবেই না কেন? সে তো আর মধুসুন্দরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত নয়, কিংবা তার মধ্যে তন্ত্র মন্ত্রের সামান্য ক্ষমতাটুকুই নেই। যা আছে আমার। তাই চরম বিপদের মাঝে দাঁড়িয়েও আমি মনে করতে পারি যে এই বিপদ থেকে আমি রক্ষা পাব। কিন্তু সদানন্দ তো তা মনে করতে পারে না। সে ভীষণ ভয় পেয়েছিল। এক সময় কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, সে একদম পিছনে এসে পড়েছে। ঠাকুরমশাই, কিছু একটা করুন। কিচ্ছু করতে হবে না, তুমি চুপ করে আমার সঙ্গে চলো। খবরদার পিছনের দিকে একবারও তাকিয়ে দেখবে না, তাকিয়ে দেখলে কিন্তু বিপদ হবে। সদানন্দ আমার কথা মানতে পারেনি। আরো খানিকটা চলার পর ঠিক যখন আকাশে বিদ্যুৎ চমকালো, সদানন্দ একবার পিছনের দিকে ঘুরে তাকিয়েছিল। তারপরেই একটা তীব্র চিৎকার করে ছাতাটা হড়মড় করে কোথায় যেন ফেলে দিয়ে সামনের দিকে দৌড়তে শুরু করলো। আর ঠিক তখনই পিছনের দিক থেকে মেয়েলি গলায় একটা হাসি শব্দ শুনতে পেলাম আমি। আর সঙ্গে সঙ্গে পিছনে তাকালাম, আর দেখতে পেলাম আমাদের থেকে মাত্র কয়েক হাত দূরে
পিছনে একটা ছায়া মূর্তি আস্তে আস্তে আমাদের দিকে হেঁটে আসছে। সদানন্দ, সদানন্দ যেও না, দাঁড়াও দাঁড়াও সদানন্দ। কিন্তু সদানন্দ আমার কথা শুনলো না। সে ছুটতে ছুটতে কোন দিকে যে যাচ্ছিল তা আমি বুঝতে পারলাম না। ঝড় বৃষ্টির মধ্যে ভালোভাবে দৌড়ানো যায় না। তাছাড়া আমি তো আর দেখতে পাচ্ছিলাম না যে সদানন্দ কোন দিকে গিয়েছে। প্রবল একটা ভয় হচ্ছিল, যদি সদানন্দের কোনো বিপদ হয়ে যায়। পিছনের দিকে তাকিয়ে আবার দেখি সেই ছায়া মূর্তিটা আর নেই। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন যেন ধড়াস করে উঠল। সদানন্দ মহা বিপদে পড়েছে। ঠিক তারপরেই সামনের দিক থেকে সদানন্দের একটা আর্ত চিৎকার ভেসে এলো। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমায় বাঁচান, বাঁচান ঠাকুর মশাই। যত দ্রুত সম্ভব আমি সামনের দিকে এগিয়ে গেলাম আর মনে মনে মধুসুন্দরী দেবীর নাম স্মরণ করছিলাম। বেশ খানিকটা এগিয়ে যেতেই বুঝতে পারলাম একটা শব্দ ভেসে আসছে। তাড়াতাড়ি পথ ছেড়ে একপাশে জমির দিকে নেমে পড়লাম। তারপরে বিদ্যুতের চমকে যে দৃশ্যটা আমি দেখতে পেলাম তা আমি কখনোই ভুলতে পারবো না। জমির মধ্যে সদানন্দ হাত পা ছড়িয়ে পড়ে রয়েছে। তার মুখ থেকে অনবরত চিৎকার বেরিয়ে আসছে, কিন্তু তার বুকের উপর চেপে বসে থাকা মেয়ে মানুষটির গোটা শরীর বিভৎস ভয়ঙ্কর। একবার সে আমার মুখের দিকে মুখ তুলে তাকাতেই আমি চিনতে পারলাম এই মূর্তিকেই আমি সেদিন ওই বাড়ির দিকে দেখেছিলাম। চিৎকার করে বললাম, কে তুমি? তুমি কি চাও? আমি মাধবী, রক্ত চাই, রক্ত। তার কথা শুনে চমকে উঠলাম। একটা অদ্ভুত বিশ্রী হাসিতে চারপাশ ভরে উঠেছে। তীব্র পচা গন্ধে যেন শরীর গুলিয়ে উঠতে চাইল। তবু সামনের দিকে এগিয়ে গেলাম। সদানন্দ একটা হাত তুলে প্রাণপণে চিৎকার করছে, বাঁচান, বাঁচান ঠাকুর মশাই, আমাকে বাঁচান। ওকে ছেড়ে দাও, ও তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে ওকে মারছো কেন? এই গোটা গ্রামের মানুষ আমার ক্ষতি করেছে। ওদের জন্য আমি আমার মাকে হারিয়েছি, আর এই গ্রামের মানুষরা মিলে আমার সর্বনাশ করেছে। তারপর আমার শরীরটা ফেলে দিয়েছে ওই জঙ্গলের মধ্যে। শিয়াল কুকুর আমাকে ছিঁড়ে খেয়েছে, কিন্তু আমি এখন তার প্রতিশোধ নেব। এই গ্রামের সবাইকে আমি মারবো। বুঝতে পারলাম আমার ধারণাই ঠিক ছিল। কোনো একটা কারণে সে ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু চোখের সামনে তো একজনকে মরতে দেখতে পারি না। তাই তাড়াতাড়ি এগিয়ে গিয়ে একটা অদ্ভুত গুপ্ত মন্ত্র জপ করতে লাগলাম। আর তারপরে বৃষ্টির খানিকটা জল হাতে রেখে মন্ত্র জপ করে সেই জলটা ছুঁড়ে দিলাম সেই পিশাচের শরীরে। সঙ্গে সঙ্গে সে ছিটকে গেল সদানন্দের শরীর থেকে। খানিকটা পিছনে ছিটকে গিয়ে মাটির উপরে বসে অদ্ভুতভাবে গর্জন করতে লাগলো। সদানন্দ ছাড়া পেয়ে আমার দিকে ছুটে এসেছিল। তার একটা হাত ঘাড়ের কাছে চেপে রাখা। কাঁপা কাঁপা আতঙ্ক মিশ্রিত গলায় সদানন্দ বলল, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও মানুষ না, ও পিশাচ, ও পিশাচ। কোনো কথা নয়, চুপ করে এখানে দাঁড়াও। তুমি কি চাও? আমি মুক্তি চাই, আমার মুক্তি হয়নি। আর এই গ্রামের যারা যারা আমার ক্ষতি করেছিল তাদের সবাইকে আমি মেরেছি। আর তার সঙ্গে এখন গ্রামের প্রত্যেককে আমি এক এক করে মারবো। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। এই সদানন্দ তোমার ক্ষতি করেছিল? ও আমার সর্বনাশ করেনি, কিন্তু ওর জন্যই তো সব হয়েছে। আমার মায়ের অসুস্থতায় গ্রামের কেউ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, কেউ সাহায্য করেনি। আমার চোখের সামনে আমার মা ছটফট করতে করতে মরেছে, ছটফট করতে করতে মরেছে। কিন্তু এইভাবে তো চলতে পারে না মা। তুমি যে কারণে মারা গেছো তার শাস্তি তুমি নিজের হাতে দিয়েছো, কিন্তু তারপরেও গ্রামের মানুষদের উপর তুমি এইভাবে আক্রমণ করতে পারো না। তাহলে ওরা যে অন্যায় করেছে তার শাস্তি হবে না? শাস্তি হবে না? ওদের জন্যই তো আমার মা মরেছে। আমাদের কিছুই করবার ছিল না। এই গ্রামের কবিরা যা করবার তা করেছিল।
2 গ্রাম দূর থেকে কবিরা জানানো হয়েছিল, কিন্তু যদি যদি চিকিৎসা না করা যায় তাহলে গ্রামের লোকেরা কি করবে? ওসব আমি জানি না। আমার মা মরেছে বিনা চিকিৎসায় ওই গ্রামের মানুষদের জন্য, তাই ওদের সবাইকে আমি মারবো। মাটি থেকে সে উঠে দাঁড়ালো, তারপর একটা হাত সামনের দিকে বাড়িয়ে অদ্ভুত ভাবে হাসতে হাসতে এগিয়ে এলো সদানন্দের দিকে। ভয় পেয়ে আমার পিছনে এসে দাঁড়ালো সদানন্দ। পিশাচ আমার গায়ের উপর এসে পড়বে, ঠিক সেই মুহূর্তে কিছু একটাতে বাধা পেয়ে সে ছিটকে গেল পিছনের দিকে। আমি বুঝতে পারলাম সে আমায় স্পর্শ করতে পারবে না। আমি কিছু একটা বুঝতে পেরেছিলাম, তাই বাড়ি থেকে বেরোবার আগেই দেহ বন্ধন করে দিয়েছিলাম। যে পিশাচ বলল, তোর কোনো ক্ষতি আমি করতে চাই না, কিন্তু এই গ্রামের মানুষদের তুই আড়াল করিস না, তুই ওদের ছেড়ে দে। যা হবার তা হয়ে গেছে, আমি চাই না এখানে আর কোনো মৃত্যু হোক। তোমার মুক্তির ব্যবস্থা আমি করব মা। তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, ওদের সবাইকে ছেড়ে দাও। এই শরীর আমার নয়, শুধু এই আত্মাটা আমার। এই শরীর অন্য এক মেয়ের। কয়েক গ্রাম দূর থেকে এই মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। তার শরীর আমি দখল করেছি। আমার মুক্তির জন্য আমার শরীর ওই জঙ্গল থেকে খুঁজে বার করে তোদের সৎকার করতে হবে, তাহলে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু প্রতিজ্ঞা করতে হবে এই গ্রামে যেন আর কেউ বিনা চিকিৎসায় না মারা যায়। সদানন্দকে কিছুই বলতে হলো না। সে সেই ঝড় বৃষ্টির মধ্যে মাটির উপর হুমড়ি খেয়ে দুটো হাত জোর করে প্রায় কাঁদতে কাঁদতে বলল, আমি করব। আমি এই গ্রামে কারোর যাতে বিনা চিকিৎসায় মৃত্যু না হয় তার আপ্রাণ চেষ্টা করব। আমার যতটা সম্ভব আমি তা করব। প্রয়োজন হলে বহু দূর থেকে আমি বদ্যি কবিরা জানিয়ে চেষ্টা করব, কিন্তু মাধবী, আমার কথা বিশ্বাস করো, আমাদের কোনো দোষ ছিল না। চারপাশে ঝড় যেন আস্তে আস্তে কমে আসছিল। এবার বাতাসটা জুড়ে একটি মেয়ে মানুষের গুনগুনিয়ে কান্নার শব্দ শোনা গেল। তারপর সেই কান্নার স্বর উত্তরোত্তর বাড়তে লাগলো। কেউ যেন আকাশ বাতাস কাঁপিয়ে চিৎকার করে কেঁদে চলেছে। যে কান্না শুনে পাথরের বুকেও যেন জল এসে জমা হবে। কি চেয়েছিলাম আমি, কি চেয়েছিলাম? আমার বাবা সেই কবেই মরেছে। আমি শুধু আমার মাকে নিয়ে গ্রামে থাকতে চেয়েছিলাম। কত স্বপ্ন ছিল আমাদের, কত কত ইচ্ছে ছিল, কিন্তু চিকিৎসার অভাবে আমার মাটা মরলো। আর সেদিন রাতের বেলা ঘুমিয়ে রয়েছি, এমন সময় দরজার বাইরে কে যেন এসে ডাকলো। ঘর থেকে বাইরে আসতেই একজন মুখটা চেপে ধরলো। তারপর যখন জ্ঞান ফিরে এলো তখন দেখি আমার শরীরটা পড়ে আছে জঙ্গলের মধ্যে। কত চিৎকার করলাম, আমায় ছেড়ে দিতে বললাম, কিন্তু কেউ আমার কথা শুনলো না। আমায় ওই জঙ্গলের মধ্যে গলা টিপে হত্যা করলো। আর তারপর ওই জঙ্গলে আমার মৃতদেহ পড়ে রইলো। শেয়ালের দল টানাটানি করে ছিঁড়ে আমায় খেলো। ওই জঙ্গলে আমার ছিন্ন ভিন্ন শরীর পড়ে আছে। তোরা আমার মুক্তি দে। যদি কথা না রাখিস তাহলে আমি আবার আসবো। সঙ্গে সঙ্গে যেন আশেপাশে একটা ঝড় উঠল। আমি সদানন্দকে পিছনে রেখে চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগলাম। ধপ করে একটা শব্দের সাথে সাথে চারপাশটা যেন একটু শান্ত হয়ে এলো। সে মেয়ের গলার স্বর আর শোনা গেল না। ভয় পাওয়া সদানন্দকে নিয়ে সেদিন রাত্রে তার বাড়িতে ফিরে এসেছিলাম। তার বহু রক্ত দেখে চিৎকার করতে শুরু করে দিয়েছিল ভয়ে। সেই রাতেই বৃষ্টি কমলে অনেকে জড়ো হয়েছিল সদানন্দের বাড়িতে। তাদের সকলকে সকল ঘটনা খুলে বলতে গ্রামের কয়েকজন বলল তারা এমনটাই সন্দেহ করেছিল। যারা ওই প্রেতের হাতে মরেছিল একমাত্র নন্দলাল ছাড়া তারা খুব একটা ভালো ছিল না। কিন্তু পিশাচ শরীরে আত্মা দিয়ে ভর করতে পারে, তাহলে ওই শরীরে যদি মাধবীর প্রেত থাকে
শরীরটা কার ছিল? শরীর কার পাওয়া গিয়েছিল সে খবর পাওয়া গিয়েছিল 2 দিন পরে। 3 গ্রাম দূরে নন্দনপুরে একটি মেয়ে মরেছিল। ওই ঘটনার প্রায় কয়েকদিন আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে, কিন্তু তার মৃতদেহটা অদ্ভুতভাবে উধাও হয়ে গিয়েছিল। সেই মৃতদেহ আমরা পেয়েছিলাম ওই গাছ থেকে খানিকটা দূরে মাটির মধ্যে। তখন সে মৃতদেহ পচে গলে একাকার অবস্থা। ওকে কাপড় চাপা দিয়ে সেই মৃতদেহে সৎকার করতে হয়েছিল। এমনকি জঙ্গল খুঁজে খুঁজে ছিন্ন ভিন্ন হয়ে থাকা একটা মৃতদেহ আমরা দেখতে পেয়েছিলাম। তার শরীরের মাংস শিয়ালে খেয়ে ফেলেছে, মুখের এক পাশটা আর নেই। শ্রাদ্ধ শান্তি করার পর আমার কথাতেই গ্রামের সকলে আর মোড়ল মাধবীর বাড়িতে একটা শান্তি সস্তায়ন যজ্ঞ করেছিল। সেই যজ্ঞ আমি করেছিলাম। রাতের দিকে সেই যজ্ঞ হয়েছিল। যজ্ঞ শেষে পূর্ণাহুতি দিতে যাব, এমন সময় দেখতে পেলাম ঘরের ভিতরে সেই আগের মতো ধ্বংসস্তূপের ওপরে সে বসে আছে। কিন্তু তার মুখে এখন আর রাগ নেই, চোখের কোণে জল নেই। সে যেন অগাধ কৃতজ্ঞতা নিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। তারপর মনে হলো তার গোটা শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এর পরে আর ওই গ্রামে কোনো বিপদ হয়নি? তোমাকে তো বললাম, মাস কয়েক আগে সেই গ্রাম থেকে একজন এসেছিল। ওই গ্রামে আর তেমন কোনো বিপদ হয়নি। অন্তত সেই গ্রামে মাধবী তো আর কোনোদিনই ফিরে আসেনি। তাই বলি, মানুষের মধ্যে 100 জনের মধ্যে 2 জন না হলেও মাঝে মাঝে মানুষ মৃত শরীরে ভর করে পিশাচ রূপে ফিরে আসে। তবে তাকে একটু লক্ষ্য করলেই চেনা যাবে। কিন্তু এই কলকাতা শহরে এমন কোনো পিশাচ আসতে পারে বলে তো মনে হয় না। আমার মনে হয় তোমায় যে ভদ্রলোক এই কথা বলেছে সে নিশ্চয়ই এমন কিছুই একটা দেখেছিল। কিশোরী প্রতিবাদ করল না, সমস্তটাই মেনে নিল। শুধু উঠে আসার সময় বলল, এখন থেকে আর মানুষকে সহজে বিশ্বাস করা যাবে না। বলা যায় না কোথায় কোন পিশাচ ঘাপটি মেরে বসে আছে, আর রাতের অন্ধকারে তো একদমই নয়। আমি আর তারানাথ দুজনেই হেসে উঠলাম। বৃষ্টি কমে এসেছিল। আমরা দাওয়া থেকে নেমে এসে বাড়ির পথ ধরলাম। বেশ খানিকটা হেঁটে এসেছি। কিশোরী একটু ইতস্তত করে বলল, একটা ব্যাপার আমি বুঝতে পারলাম না। ঠাকুরমশাই প্রথম যখন ওই বাড়িতে গিয়েছিলেন তখন সেখানে ঢুকতে পারেনি, কিন্তু সেই রাত্রের পরে যখন সকালে গিয়েছিলেন তখন সেই বাড়িতে ঢুকতে কোনো বাধা পেলেন না। ব্যাপারটা কি হলো? এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না, তাই চুপ করেই রইলাম। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রক্তপিশাচ। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা। পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS অডিও। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।